যে রাস্তা দিয়ে তুমি আসলে তার থেকে অল্প সত্তরে নিয়ে যাবো, আমি মোস্তাপুর মোস্তাপুরে আমাকে নামে দিবা, তুমি ওকে স্কুলটা দিবা, তুমি এই গাড়ি নিয়ে চলে যাবো মোস্তাপুর থেকে মানুষকে দেখবা। তো আজ আমরা এসে পড়েছি শিবনিবাস শিবের ধাম। এখানে ঠাকুরমশাইয়ের সঙ্গে আমাদের সৌভাগ্য সাক্ষাৎ হয়েছে এবং বাকিটুকু আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব। তো আপনি এখানকার তো পূজারী, আপনি কতদিন যাবৎ এই শিবনিবাসের মন্দিরে পূজা ভার দায়িত্ব পালন করছেন? হ্যাঁ, আমি ঠাকুর আমারকে রেখেছেন ওনার চরণে। 56 বছর হলো ওনার চরণ সেবা করার অধিকার দিয়েছেন। আমার দাদামশাই এখানে প্রথম পূজারী ছিলেন রাজা খগেনশ্চন্দ্রের সময় থেকে। তারপর ওনার দেহান্তরে আমার বাবা এখানে এলেন। বাবা চলে যাওয়ার পর আমি করেছি, আমার সঙ্গে সহযোগিতা করেছিলেন আমার দাদা প্রশান্ত ভট্টাচার্য, ঈশ্বর প্রশান্ত ভট্টাচার্য। এখন আমি ওনার চরণে এখনও রয়েছি, উনি রেখেছেন বলে। তাই এদের জিজ্ঞাসা ছিল যে এখানকার কী কী অনুষ্ঠান হয় সারা বছর। আমি সেটা বলছি। একবার বৈশাখ মাস থেকে শুরু করছি। পয়লা বৈশাখী ঠাকুরের বিশেষ পুজো অর্চনা হয়। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে পয়লা বৈশাখে আমার এখানকার যে সমস্ত এই পূজা এখানে দিতে আসেন, অনেকের এখানে বিশেষ বিশেষ ঠাকুর আসেন, নারায়ণশিলা, তারাও আসেন, তারা এসে বিশেষ বিশেষ পুজো দেন। পয়লা বৈশাখের খাতা মহরত এখানে শুরু হয় বহু দোকান কোম্পানির। জ্যৈষ্ঠী মাসে এখানে শুরু হয় গঙ্গা পুজোর মেলা এবং 2 মাস ধরে চলে এখানকে মনসা মায়ের পুজো। আষাঢ় মাসে এখানে সেই জমিদারদের সময় থেকে যে রথটা ছিল, সেই রথটা খুব খারাপ অবস্থা ছিল বলে ওটাকে আমরা নতুন করে করেছি এবং সেই রথের কাঠ ওর সঙ্গে লাগানো আছে। এই রথের দিন তো 7 দিন ওনার পূজা অর্চনা চলে। আর আমাদের এখানে রথে শুধু ওঠেন জগন্নাথজি, সুভদ্রা বড়রা ওঠেন না, এটাই দীর্ঘদিনের হয়ে আসছে। আষাঢ় মাস হয়ে গেল, বাট আমাদের শুরু হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের এই শিবের স্বপ্নাদেশের পর 1964 সাল থেকে নবদ্বীপ ধাম থেকে পূর্ণ পবিত্র বাড়ির ভক্তরা হেঁটে শিবনিবাস ধামে এসে সোমবারে দেন এবং সেইটা বিশেষ আকারে শেষ রবিবার এবং সোমবার। কত মানুষের সমাগম হয়? শেষের সোমবারে লক্ষাধিক লোক হয়। অন্যান্য সোমবারে এত লোক হয় না। শেষের দিনটি যেহেতু শেষ বলে আর অত পাবে না বলে ভক্তরা আসেন, মায়েরা আসেন, বাচ্চারা আসেন, সবাই আসেন, ভাই বোনেরা। ব্যবস্থাপনায় কৃষ্ণনগর পুলিশ এবং আমাদের কৃষ্ণগঞ্জ থানা এবং এখানে সমস্ত সারা রাত অফিসাররা থাকেন। রবিবার রাত 12টা থেকে মন্দিরে জল ঢালা শুরু হয়। পরের দিন সোমবার 6টা অবধি এটা অনুষ্ঠান চলে। প্রচুর সহযোগিতা পাই নদিয়া পুলিশ থেকে। প্রচুর পুলিশ আমাদের দেন, মানে লেডিস পুলিশ বলুন, অফিসার বলুন, অ্যাডিশনাল এসপি টিপি সবাই এখানে উপস্থিত থেকে অনুষ্ঠানটা পরিচালনা করেন। শ্রাবণ মাস হয়ে যাওয়ার পর ভাদ্র মাসে অনুষ্ঠান হয় জন্মাষ্টমীর। এখানে কৃষ্ণ আছেন, জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়। পরের দিন নন্দোৎসব হয়। এরকম প্রত্যেক মাসে আমার অনুষ্ঠানটা লেগে আছে। আচ্ছা, আগে যে বাঁশের শাঁখো ছিল সেই সময় আর এখন যে এখানে ব্রিজ তৈরি করা দেওয়া হয়েছে, তাতে করে আরও নিরাপত্তা নিরাপত্তাটা বেড়েছে। বাঁশের শাঁখোতে একটু আমাদের মানে ভয় হতো, যদিও ঠাকুরের আশীর্বাদে, রামচন্দ্র শিবের আশীর্বাদে কোনোদিন কোনো দুর্ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি, আশা করি ঘটবে না। যখন বাঁশের শাঁখো ছিল তখন তো এই শ্রাবণ মাসে তো তখন বাঁশের শাঁখো থাকতো না, ভেঙে যেত, ডুবে যেত জলে। তখন বড় বড় নৌকো বোটে করে পার হতো এবং ভলেন্টিয়ার্স পুলিশ বাহিনীর সহযোগিতায় খুব সুন্দরভাবে মানুষকে পার করে আবার ওইখান দিয়ে আবার
ফেরত যেতেন শ্রাবণ মাসে। এখন তো সবই আসেন আমাদের নতুন ব্রিজ দিয়ে, আসা যাওয়া সবই পুলিশের ওপর দায়িত্ব দেওয়া থাকে, ওনারাই সব কিছু করেন। মন্দির জল দেওয়া শুরু করে মন্দিরের ভেতরে একবারে যেখানে জল দেওয়া হচ্ছে ঠাকুরের একবারে গর্ভগৃহে, সেখানেও মহিলা পুলিশ সব ব্যবস্থা করেন, সঙ্গে সঙ্গে অফিসাররা থাকেন, পুরুষও থাকেন। শ্রাবণ মাস একটা বিশেষ আমাদের অনুষ্ঠান হয়, যেটা সারা পশ্চিমবঙ্গের লোক এখানে আসেন। বহিরাগত আসাম থেকেও দেখেছি কিছু ভক্ত আসতে জল ঢালতে, নবদ্বীপ ধাম থেকে হেঁটে এসেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাদের সহযোগিতা করা হয়, একটু আগে তাদের ছেড়ে দেওয়া হয়। এবং কিছু ভক্ত আছে কলকাতার থেকে জল নিয়ে আসেন, নৈহাটিতে আনছেন, বাবুঘাটতে আনছেন, আচ্ছা হেঁটে হেঁটে আসে তারা। ওদের আসার একটু 19-20 আছে, ওই একটা গাড়ি থাকে, তাতে হয়তো দুজন একটা বাঁক নিল, একটা বাঁক দুজনে নেয়। আচ্ছা সেরা হয়তো ওই 10 মাইল হাঁটলো, আবার গাড়িতে উঠে বললো, এরকম ওরা অল্টারনেট ভাগ করতে করতে এখানে আসে। আচ্ছা ওদেরও লাইনে দিতে হয় না, ওদের লাইন ছাড়া দিতে হয়, যেহেতু দূর দূর থেকে আসছে ওরা পরিশ্রান্ত বলে। আশ্বিন মাসে দুর্গাপুজো অনুষ্ঠান হয়, এখানে দুর্গাপুজো হয়। আচ্ছা যেহেতু রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, সেই পুজো এখানে হয়। মন্দিরের একদম নিচেই হয়, সকলের সহযোগিতায়, পাড়ার ছেলেদের সহযোগিতায়, গ্রাম সহযোগিতায় হয়। আচ্ছা। এই মন্দিরটা তাও কত সালে মানে তৈরি? 1676 শকাব্দে আচ্ছা প্রথম শিব প্রতিষ্ঠা হলো। আমাদের নদিয়ার ধীরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ করলেন ওনার প্রথমা মহিষীর মঙ্গলার্থে, আচ্ছা এবং তার 7 বছর পর আরেকটি শিব প্রতিষ্ঠা করলেন মহারাজ কৃষ্ণচন্দ্র ওনার দ্বিতীয় মহিষীর মঙ্গলার্থে। তারপরেই করলেন আমরা যে মন্দিরে বসেছি রামসীতা মন্দির, সেটা ওনার মঙ্গলার্থেই প্রতিষ্ঠা হলো। কথিত আছে যে যখন চারিদিকেই বর্গী হাঙ্গামা শুরু হয়েছে, আচ্ছা তখন মহারাজ খুব চিন্তায় পড়ে গেলেন ওনার পরিবার রক্ষা করার জন্য। কারণ বর্গীরা খুব হিংস্র, সবাই জানে, সে একটা ছড়া আছে, বাচ্চাদের ভয় পালানো বর্গী এলো দেশে। সেই তখন উনি খুব চিন্তায় পড়ে গেলেন, তো ওনার যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন তাদের সহযোগিতায়, তাদের কথা মতো উনি এই অজপাড়াগায় এলেন। এখানে তখন তো কোনো সেমন এমন কিছু এখানে লোকজন ছিল না, খুব সামান্য স্থায়ী যারা তারা ছিলেন। এখানে উনি এসে মহারাজকে বললেন যে আপনি শিব প্রতিষ্ঠা করুন, কারণ বর্গীরা হচ্ছে শৈব মারাঠা, আচ্ছা ওদের ইষ্ট দেবতা শিব। আচ্ছা তখন উনি প্রথম শিব প্রতিষ্ঠা করলেন, যেটা এখন আমরা জানতাম এটা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহৎ। এবং এখানে সে মহাসমারোহে উনি এখানে একটা যজ্ঞ করেছিলেন, বাজপেয়ী যজ্ঞ, আচ্ছা যেটা অশ্বমেধ যজ্ঞের সমান সমান। আচ্ছা বিভিন্ন দেশের রাজারা এখানে এসেছিলেন অনুষ্ঠানে। সেই প্রতিষ্ঠা হলো ওনার বড় মহর্ষির নামে, শিবের নাম রাজরাজেশ্বর। আচ্ছা তার 7 বছর পরে আর একটা শিব কথা বললাম, ওটা রাজ্ঞীশ্বর, ওনার প্রতিষ্ঠা হলো, রামচন্দ্র প্রতিষ্ঠা হলো। এই তখন থেকে হয়ে আসছে পুজো। এবং ওই প্রতিষ্ঠাকালে যে মেলাটা, আচ্ছা ভূমি একাদশীর মেলা, আচ্ছা মাঘ বা ফাগুনে ওটা তিথিতে পরে, সরস্বতী পুজো 6 দিন পর ওটা হয়। পঞ্চমী সরস্বতী পুজো আর একাদশীতে ভীম একাদশী মেলা, সেই মেলাটা এখনও চলছে। আচ্ছা 18-19 দিনের মেলা হয়, খুব বহিরাগত বহু ভক্তরা এখানে আসেন। আচ্ছা এইপর 18 দিনের দিন শিবরাত্রি। আচ্ছা শিবরাত্রি তো প্রচুর ভক্ত সমাগম, মানে ভিড় হয়, হাজার হাজার লোক আসেন এখানে। বিশেষ বিশেষ পুজো নিতে আসেন, যারা শিবরাত্রি করেন তারা আসেন, পুজো হয়, সহযোগিতা করেন পুলিশ বাহিনী। এই তারপরে তো আপনার চলে আসুন দুর্গাপুজো হয়ে গেল। এবার শ্রাবণ মাসের কথাটা চলে এসেছিলো এখানে। দুর্গাপুজোর পর আমাদের এখানে আবার সেই কালী পুজো, আমার মায়ের এখানে মন্দিরে বিগ্রহ আছে, কালী মন্দির পুজো হয়, কালীর পুজো হয়। এইভাবে চলতে চলতে আবার চৈত্র মাসে ঠাকুরের তো জন্মতিথি চলে আসছে, রামনবমী। সেটাও খুব সুন্দরভাবে সারাদিনের পুজো হয় এটা, সন্ধ্যা আরতি থেকে শুরু করে সব। এটা শোনা যায় লোকমুখে যে নিরাপত্তাজনিত কারণে মহারাজা এই মানে কৃষ্ণচন্দ্র রাজা এই নদীটাকে কিছুটা এটা। হ্যাঁ, নদীটা তো যখন আমরা শুনেছিলাম যে এখানে ইতিহাসে পড়েছি, তখন এই নদীটা ছিল না। আচ্ছা তখন এটা পুজো মাঠের মধ্যে এটা মন্দিরটা ছিল। আচ্ছা যখন কৃষ্ণনগর থেকে উনি শিবনিবাসে এলেন বর্গীদের ভয়ে, তখন এই নদীটা ওনার লোকজনকে দিয়ে কাটিয়ে একটা খাল করলেন, আচ্ছা যে খালটা ওই নদীর সঙ্গে যুক্ত করলেন চন্দননগর স্কুলের ওখানে। এবং যার জন্য উঁচু স্টোরি হলো ইছামতি নদীর যে পাটটা আছে ওইখান থেকেই, মোহনাতে। হ্যাঁ মোহনার থেকে, ওটা যার জন্য এই গ্রামটার নাম হয়েছে খালের ঘাট। আচ্ছা তা সেই নদীটা এখনও স্রোতমান বইছে। আর উল্টো দিকে দক্ষিণ দিক, এই নদীর উত্তর দিকে দক্ষিণ দিকে যে
নদীটা ছিল একটা ভরাট করে, সেখানে উনি পশ্চিম দেশ থেকে ঘোষ সম্প্রদায় এনেছে লাঠিয়াল হিসেবে। আচ্ছা সেই পাড়া এখন আছে, কি পাড়াটার নাম কৃষ্ণচন্দ্র, যেহেতু উনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঘোষমশাইরা এখন আছেন, জমি জায়গা নিয়ে তারা চাষবাস যাতে করেন। সহজেই এসে কোনো আক্রমণ না হয় ঢুকতে না সেই পারে, কারণে। হ্যাঁ। তার জন্যে এইটা একটা যে আমরা দেখবেন যে কৃষ্ণনগর যে রাজবাড়ি আছেন তাকে চারিদিকে এরকম বিরাট পরীক্ষা করা আছে, হ্যাঁ, যাতে হঠাৎ করে ঢুকতে না পারে। চড়কে এখানে বেশ জমজমাট চড়ক হয়, সব চড়কে যারা সন্ন্যাসী তারা আসেন, নীল পুজো হয়। এইভাবে আমাদের 12 মাসে 12টা পার্বণ হয়ে যায়। আচ্ছা, একটু অদূরেই দেখতে পেলাম একটি শীতলা মায়ের মন্দির রয়েছে ওটা তো শ্রীনিবাসের সেই সমসাময়িক। আচ্ছা যখন আর কি গল্পে আমরা শুনেছি যে মহামারী হয়েছিল, কলেরা টলেরা হয়েছিল, তখন ওই মায়ের প্রতিষ্ঠা করে ওখানে মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেন। এবং ওইটা কুষ্টিপাথরের আগামী শনিবার ওনার শীতলা অষ্টমীতে বিশেষ পুজো হবে, সারাদিনই পুজো হয়। আগামী শনিবার মানে এটা কি মাস আর কোন সময়? চৈত্র মাসে হয় ওটা। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে মায়ের পুজো হয়, এটা বলে শীতলা অষ্টমী। আচ্ছা। এবং এর জন্যে আমাদের এই তদঞ্চল ছাড়া বাইরের সমস্ত গ্রামে এখানে অরণ্য নয়। আচ্ছা। মানে ওই দিনকে কেউ গরম খাবে না। যারা ব্রত করেন মায়েরা তারা ফলার খান, আর বাইরে যারা পুরুষ থাকেন বা ছেলেরা তারা পান্তা ভাত খায়, বা যে ঠান্ডা ভাত। এটা কিন্তু দীর্ঘদিনের আমাদের নিয়ম হয়ে আসছে। দিয়ে পুজো দিতে আসে, পুজোটা হয়। ওখানেও লক্ষাধিক মানুষের সমাগম? না, লক্ষাধিক হয় না, প্রায় 1000 হয়। 1-2 হাজার মানুষের সমাগম? হ্যাঁ, 2-3 হাজার, 4 হাজার। সারাদিনই অনুষ্ঠান, পূজা পাঠ এইসব? এই ভোর 5টার সময় আমরা মন্দিরটা খুলি এবং এই বেলা 3টে, সাড়ে 3টে, 4টে অবধি হয়। ভালোই ভক্ত আসেন সমস্ত দূর দূরান্ত থেকে। এই আমাদের চৈত্র মাসের চড়ক এই শেষ হয়ে গেল অনুষ্ঠান, এক বছরের যে আমাদের ছোটো ছোটো হয়। এবার নিত্য পুজো, নিত্য ভোগ তো আছেই এখানে। বহিরাগত যারা আসেন আগের থেকে যোগাযোগ করেন। আচ্ছা। আমাদের যে নাম্বার আছে মন্দিরে, সে নাম্বারে যোগাযোগ করে ভোগের যদি ওনারা ভোগ প্রসাদ পেতে চান 4 দিন আগে জানিয়ে দেন আমাদের। আচ্ছা। তাদের জন্য নির্দিষ্টভাবে ভোগ রান্না হয়, তারা প্রসাদ খেয়ে বাড়ি চলে যান। ঠিক আছে, লিঙ্কে আপনাদের নাম্বারটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, নাম্বারটা দিলেন তো ভক্তের সুবিধা হবে। অনেকেই তো এটা দেখতে পারবেন, তাহলে ভক্তরা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে আর এখানকার আপনি যে এতদিন ধরে পুজো, এত বছর ধরে যে আপনারা পূজা পাঠ করছেন, এখানে ঠাকুরের যে অলৌকিক সেরকম কোনো অনুভব বা আপনাদের মধ্যে কখনো সেরকম? হ্যাঁ, সে তো অলৌকিক ঘটনা তো অনেক আছে, সেগুলো তো বলা যায় না। হ্যাঁ, সেরকম কিছু সেখানে বলা ঠিক নয়। যেমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যে মাছ দেওয়ার এক ব্যবসায়ী বৃদ্ধ লোক, তিনি এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। কিন্তু তিনি তারকেশ্বর ধামে, হুগলি তারকেশ্বর ধাম, সেই তারকেশ্বর মানসা করেছিলেন। দূর দূরান্ত থেকে ওখানে যায়, আমাদের এখান থেকে শ্রাবণ মাসে বহু ভক্ত যায়, এখনও যায়। তো উনি মানসা করলেন যে ঠাকুর আমার সুস্থ করো, আমি তোমার হেঁটে গিয়ে পুজো দেবো। আচ্ছা। তা উনি সুস্থ হলেন, কিন্তু উনি শারীরিকভাবে ফিজিক্যালি উনি হেঁটে যেতে পারবেন না। আচ্ছা। এই কারণে উনি একজনকে দিয়ে পুজো পাঠালেন এবং সারাদিনই, রোববার দিন সারাদিনই উনি খুব ভারাক্রান্ত বলেছিলেন, ঠাকুর তোমার সুস্থ করলে যেতে পারলাম না। তা সেই রোববার দিন শেষ রাতে যেটা উনি এসে গল্প করছিলেন আমার বাবার কাছে, আমি তখন ছোটো, আচ্ছা, এইটে পড়ি। তা বলছেন যে ঠাকুরমশাই এরকম ব্যাপার, আমি তো ভোরে স্বপ্ন দেখলাম এই মন্দির, এই যে এত বড় শিবের ছবিটা আমার সামনে এলো। আমার বললেন তোর ভাবছিস কেন? আমি তো এখানেও আছি। আচ্ছা। এখানের দিন আমি পাবো। এই শুরু হলো। আচ্ছা। 64 সালে শুরু হলো। এবার তার এখন রেস্ট চলছে। এখন এখানে শ্রাবণ মাসে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছেন জল ঢালতে। এটা একটা অলৌকিক ব্যাপার। এরকম অনেক ঘটনা আছে, সব তো বলা যাবে না, অসুবিধা আছে। ঠিক। হ্যাঁ, ঠিক ঠিক। আপনার নাম? আমার নাম স্বপন ভট্টাচার্য, পুরোহিত শ্রীনিবাস মন্দির। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখনও হে নাথ প্রণমি তোমায়, গাহি বসে তব গান। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। অন্তর জামি ক্ষমসে আমার, শূন্য মনের বৃথায় উপহার,
পুষ্পবিহীন পূজায় আয়োজন ভক্তি বিহীনতা সংসার যাবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ। নমস্কার। শিব রাম নাম ওই নাম বড় ভালোবাসি আমি, ওই নাম জপি দিবানিশি শ্যাম শিব রাম নাম। শিবের বাস কৈলাসেতে, রামের বাস অযোধ্যাতে, কৃষ্ণের বাস বৃন্দাবনে। মায়া আমার শ্মশানবাসী আমি, ওই নাম বড় ভালোবাসি শ্যাম শ্যাম শিব রাম নাম শ্যাম শ্যাম শিব রাম নাম। রামের হাতে ধনুর্বাণ, শিবের হাতে সিংহাডম্বুর, কৃষ্ণের হাতে মোহনবাসী, আমার মায়ের হাতে ধনয়সী। শ্যাম শ্যাম শিব রাম নাম। রামের পায়ে আলোক পদ্ম, শিবের পায়ে বিল্বপত্র, কৃষ্ণের পায়ে তুলসী পত্র, মায়ের পায়ে জবা রাশি আমি, ওই নাম বড় ভালোবাসি আমি, ওই নাম জপি দিবানিশি শ্যাম শ্যাম শিব রাম নাম শ্যাম শ্যাম শিব রাম নাম।